প্রতিকার আইনের সুনির্দিষ্ট প্রতিকার আইনে ২৯ ধারা থেকে ২৯ ধারা পর্যন্ত 41 ধারা পর্যন্ত। ৪০ ধারা পর্যন্ত আমরা পড়েছি। সেখানে ছিল হ্যাঁ স্যার। ২৯ ধারায় কি বলেছিল যে সুনির্দিষ্ট প্রতিকারের মোকদ্দমা যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে আর নতুন করে মামলা দায়ের করা যায় না। যাবে না। তবে মোকদ্দমাটার নিষ্পত্তির পূর্বে দেওয়ানি কার্যবিধির ৬ আদেশের ১৭ বিধি মোতাবেক আর্জি সংশোধনের মাধ্যমে কি করা যাবে? ক্ষতিপূরণ প্রার্থনা করা যাবে। এটা পয়েন্টটা বুঝতে হবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৯ ধারায় বলেছে যে যখন মোকদ্দমাটা আমরা দায়ের করলাম, দায়ের করার পর মোকদ্দমাটা নিষ্পত্তি হয়ে গেল। নিষ্পত্তি হওয়ার পরে আমরা নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবো না। তাহলে পারবো না। কখন কিছু করতে পারবো? বলছে যে সময়ে আরজি সংশোধনের মাধ্যমে আমরা কি করতে পারবো? ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবো। এটা আমাদের ভালো করে বুঝতে হবে যে সুনির্দিষ্ট প্রতিকারের মোকদ্দমা চলাকালীন সময়ে লেখো সুনির্দিষ্ট মোকদ্দমা চলাকালীন সময়ে এই সংশোধনের মাধ্যমে ক্ষতিপূরণ করা যায়। হ্যাঁ স্যার। লিখে ফেলো। স্যার আরেকবার বলেন স্যার। আমরা বলেছি নির্দিষ্ট চলাকালীন সময়ে আরজি সংশোধনের মাধ্যমে ক্ষতিপূরণের প্রার্থনা করা যায়। ঠিক এই কথাটাই তোমাকে লিখতে হবে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা চলাকালীন সময়ে আরজি সংশোধনের মাধ্যমে ক্ষতিপূরণ প্রার্থনা করা যায়। এই ক্ষতিপূরণ প্রার্থনা করতে হয় দেওয়ানি কার্যবিধির ৬ আদেশের ১৭ বিধি মোতাবেক। এর জন্যই বলা হয়ে থাকে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার পর নতুন করে মোকদ্দমা দায়ের করা যায় না। তাহলে আমরা এটুকু আমরা লিখব নতুন করে যে নির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা চলাকালীন সময়ে কি করতে পারি? আরজি সংশোধনের মাধ্যমে ক্ষতিপূরণ প্রার্থনা করতে পারি। এই ক্ষতিপূরণ প্রার্থনাটা আমরা করতে পারি দেওয়ানি কার্যবিধির ৬ আদেশের ১৭ বিধি মোতাবেক। এই ৬ আদেশটা কি? ৬ আদেশটা হচ্ছে আরজি সংশোধন। আরজি সংশোধন প্লেডিং সংক্রান্ত আদেশ হচ্ছে ৬ আদেশ। বুঝতে পেরেছো? ৬ আদেশের ১৭ বিধি মোতাবেক। লিখছি স্যার। এই ৬ আদেশটা কি? প্লিডিং সংক্রান্ত। এই প্লিডিংস মানে কি? প্লিডিংস হচ্ছে আরজি এবং জবাব। বাদীর আরজিকে বাদীর প্লিডিংস, বিবাদীর আরজিকে বিবাদীর প্লিডিংস বলা হয়। তো আমরা বলছি সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোকদ্দমা চলাকালীন সময় আরজি সংশোধনের মাধ্যমে আমরা কি করতে পারি? ক্ষতিপূরণের মোকদ্দমা বা ক্ষতিপূরণ প্রার্থনা করিতে পারি। আমাদের সামনে প্রশ্ন ছিল যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার পর নতুন করে মোকদ্দমা দায়ের করা যায় কি না। আমরা উত্তরে বলবো যে নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে না। তবে যাবে না। মোকদ্দমা চলাকালীন সময় আরজি সংশোধনের মাধ্যমে ক্ষতিপূরণ প্রার্থনা করা যাবে। যাবে। ক্লিয়ার হয়েছে বিষয়টি? হ্যাঁ স্যার।
আচ্ছা, আমরা পড়েছিলাম আর্জি দলিল সংশোধন। সংশোধন। দলিল সংশোধনের ক্ষেত্রে আমরা বলেছি ৩ টি কারণে দলিলটি সংশোধন করা যাবে। দলিলটি যদি প্রতারণার মাধ্যমে সম্পাদিত হয়, দলিলটি যদি ভুল তথ্যের ভিত্তিতে সম্পাদিত হয়, দলিলে পক্ষগণের অভিপ্রায় যদি ভিন্নভাবে উপস্থাপন করা হয়। এরপরে আমরা ৩৫ ধারা মোতাবেক বলেছিলাম বিচারপূর্বক চুক্তি বাতিল, চুক্তিরদ ক্ষেত্রগতি ৯ টি বলেছিলাম। আচ্ছা, এরপরে দলিল বাতিল ৩১ ধারায় ছিল দলিল সংশোধন এবং ৩৯ ধারায় দলিল বাতিল। দলিল বাতিল। ইনস্ট্রুমেন্ট ক্ষেত্র কয়টি? ৩ টি। দলিলটি ৩ টি। বাতিলযোগ্য হলে, দলিলটি অসত্য, জাল, ভুয়া হলে, দলিলটি বাতিল না করলে, বাতিল। মারাত্মক আছে থাকলে আমরা খুবই দলিল সম্ভাবনা। বাতিল করতে পারি। আদব স্যার, এত দেরি করে জয়েন করেছো এবং ওই দিনও ক্লাসে যুক্ত হও নাই, কারণটা কি? আমি স্যার ওই দিন অনেকবার ট্রাই করছি, শুধু জয়েন কি জানো আস্ক টু আনসার এই লেখাটা ১০০০ বার উঠছে, ওটাই যায় না। আমি ওটাতে ক্লিক করি, ঢুকতেই পারি না, কি একটা অবস্থা। আচ্ছা, ঠিক আছে, এখন শুরু করো। পরে ব্যর্থ হয়ে গেছি আর কি করব। ৩০ ধারা আমরা পড়েছি, বেশি পড়ি নাই। ২৯ ধারা পড়েছি, ৩১ ধারা দলিল সংশোধন, ৩টি কারণে দলিল সংশোধন করতে হবে। চুক্তি বাতিল, বিচারপূর্বক চুক্তি বাতিল ৯টি ক্ষেত্র, এবং ভুলের জন্য বিচারপূর্বক একটি দলিল বাতিল করা যায় না। ধারা কত? ৩৬। শুধুমাত্র ৩৫ ভুলের জন্য, শুধুমাত্র ভুলের জন্য একটি দলিল বাতিল করা যায় না। যায় না। তো কত? ৩৯ না না ৩৬ ৩৯ ৩৬ ৩৬। ৩৫ শুধুমাত্র ভুলের জন্য একটি চুক্তি বিচারপূর্বক বাতিল করা যাবে না। ধারা কত? ৩৬। ৩৫ এরপরে পড়েছি ৩৯ ধারা দলিল বাতিল। আমরা বলেছি ৩টি কারণে একটি দলিল বাতিল করা যায়। দলিলটি বাতিলযোগ্য হলে, দলিলটি অসত্য, জাল, ভুয়া হলে, দলিলটি বাতিল না করলে, মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকিলে। আছে। এবং আমরা বলেছি দলিল বাতিলের তামাদি সময় কতদিন? ৩ বছর। ৩ বছর। ৩ বছর। ৩ বছর অর্থাৎ অবগতির তারিখ থেকে ৩ বছরের মধ্যে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করিতে হইবে। হবে। এরপরে আমাদের সামনে প্রশ্ন এসেছে, একটি দলিল কি আংশিক বাতিল করা যায়? ৪০ ধারা মোতাবেক একটি দলিল যতটুকু বাতিলযোগ্য ততটুকু বাতিল করা যায়। সুতরাং একটি দলিল আংশিকভাবেও বাতিল করা বাতিল যায়। ধারা যায়। ৪০। এরপরে বলে যে একটি দলিল বাতিলের জন্য যারা দায়ী, একটি দলিল ভুয়া, অসত্য, জাল দলিল তৈরি করেছিল, এইসব ব্যক্তির বিরুদ্ধে কি মোকদ্দমা দায়ের করা যায়? আমরা দ্বারা বলা যায় যে যারা অসত্য, যা ভুয়া দলিল তৈরি করতে সাহায্য করেছে, তৈরি করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা যায়। ধারা যায়। ৪১ ধারা। ৪১ এখন আমরা আজকে পড়ব ঘোষণামূলক মোকদ্দমা। ৪২ ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে বলবো, আদালত কর্তৃক ঘোষণা দেওয়াকে ঘোষণামূলক প্রতিকার বলে। ৪২ ধারা হচ্ছে ঘোষণামূলক প্রতিকার। ৪২ ধারা কিন্তু আমাদের পড়তে হবে একটু সাবধানে, এটা ঘোষণামূলক মোকদ্দমা নহে, ঘোষণামূলক প্রতিকার। প্রতিকার। এখানে বলেছে ৪২ ধারা declaration of court has the declaration of status of right. Declaration of status of right কিসের ঘোষণা দিবে? অধিকারের ঘোষণা দিবে। মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এই ঘোষণামূলক ক্ষমতা কি রকম ক্ষমতা? আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এর জন্য প্রথমেই বলে দিয়েছে ডিসক্রিশন অফ কোর্ট has to declaration of status of right. অধিকার সম্পর্কে ঘোষণা দেওয়ার ক্ষমতা
আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এবং আমরা বাংলায় যদি বলি সেইটা বলবো ঘোষণামূলক প্রতিকার। ঘোষণামূলক প্রতিকার বলবো। প্রতিকার। এটা ঘোষণা বলবো না, ঘোষণামূলক প্রতিকার। আর 43 দ্বারা বলছে এফেক্ট অফ ডিক্লারেশন, ঘোষণার ফলাফল। তাহলে 42 এবং 43 দ্বারা আমরা একসঙ্গে পড়বো। 42 দ্বারা হচ্ছে ডিক্লারেশন অফ স্ট্যাটাস অফ রাইট, আর 43 দ্বারা হচ্ছে এফেক্ট অফ ডিক্লারেশন, ঘোষণার ফলাফল। প্রতিকার কাকে বলে? আমরা বলছি কর্তৃক ঘোষণা দেওয়াকে ঘোষণামূলক প্রতিকার বলে। আদালত কর্তৃক ঘোষণা দেওয়াকে ঘোষণামূলক প্রতিকার বলে। লেখো এটা, আদালত কর্তৃক ঘোষণা দেওয়াকে ঘোষণামূলক প্রতিকার বলে। এমসিকিউ আসলো, ঘোষণামূলক প্রতিকার কাকে বলে? আমরা উত্তরে কি বলবো বলো তো? আদালত কর্তৃক ঘোষণা দেওয়াকে ঘোষণামূলক প্রতিকার বলে। হ্যাঁ। এবং আরেকটু যদি বড় করে লিখতে হয় তখন বলবো আবার লেখো, আবার কোনো ব্যক্তির কোনো আইনগত পরিচয় কিংবা আইনগত অধিকার অন্যের দ্বারা অস্বীকৃত হলে, আমি কি বলেছি? কোনো ব্যক্তির কোনো আইনগত পরিচয়, লিগ্যাল স্ট্যাটাস, লিগ্যাল রাইট, এটাকে বলে কোনো ব্যক্তির কোনো আইনগত পরিচয় কিংবা আইনগত অধিকার অন্যের দ্বারা অস্বীকৃত হলে, তাহলে কি হইল? কোনো ব্যক্তির লিগ্যাল ক্যারেক্টার, লিগ্যাল রাইট কি হইতে হবে? অন্য কোনো ব্যক্তি দ্বারা কি করতে হবে? অস্বীকৃত হতে হবে। স্বীকার করতে হবে। যেমন কোনো সম্পত্তিতে তোমার অধিকার রয়েছে, বা তুমি কোনো পদ পদবিতে চাকরি করছো, তুমি একজন শিক্ষক, তুমি একজন প্রফেসর, তুমি একজন লয়ার, কিন্তু আরেকজন বলতেছে না না ও কিছুই না। আবার তোমার সম্পত্তিতে তোমার অধিকার রয়েছে, সে বলতেছে না না ওইখানে তার কোনো অধিকার নাই। তাহলে কি হইলো? দুটো পয়েন্ট, আইনগত পরিচয়, পদ পদবি, আর আইনগত অধিকার, এই যে সম্পত্তিতে অধিকার। তোমার নামে সম্পত্তি রয়েছে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছো, কিংবা ক্রয় সূত্রে সম্পত্তি পেয়েছো, কিন্তু কোনো ব্যক্তি বলছে, এখন বলতেছে না না এখানে তার কোনো অধিকার নাই। এই যে বললাম, কোনো ব্যক্তির কোনো আইনগত পরিচয় কিংবা আইনগত অধিকার অন্যের দ্বারা অস্বীকৃত হলে আদালত যে প্রতিকারের মাধ্যমে মোকদ্দমাটি নিষ্পত্তি করেন তাকে বলা হয় ঘোষণামূলক প্রতিকার। এটা এলোপেরেট ইয়ে বিস্তৃতভাবে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে। তাহলে এটা লিখতে পেরেছো? তুমি লিখতেছি স্যার, ঘোষণা করে কোন ব্যক্তির, রহিমা লিখতেছো? লিখছো এটা? লিখতেছি স্যার। তাড়াতাড়ি করতে হবে তো। কোন ব্যক্তির কোনো আইনগত পরিচয় কিংবা আইনগত অধিকার, এই আইনগত পরিচয়ের ব্র্যাকেটে লিখবা লিগ্যাল স্ট্যাটাস, লিগ্যাল স্ট্যাটাস। আবার আইনগত অধিকার, এটার ব্র্যাকেটে লিখবা লিগ্যাল রাইট। তাহলে এটা বুঝতে সুবিধা হবে। লিগ্যাল রাইট, লিগ্যাল ক্যারেক্টার, লিগ্যাল ক্যারেক্টার, লিগ্যাল রাইট। এটা খুব সুন্দর যে ঘোষণামূলক প্রতিকারটা কিভাবে দিবে, এই দুটো পয়েন্টের উপরেই। অন্য কোনো ব্যক্তি যখন তোমার লিগ্যাল ক্যারেক্টার কিংবা লিগ্যাল রাইট ডিনাই করবে, অস্বীকার করবে, তখনই বলবে যে আমি, আমার অধিকার রয়েছে, আমি এই পদ পদবিতে রয়েছি, কিন্তু অন্যরা সেটা অস্বীকার করছে। আপনি আমাকে ঘোষণা দেন যে আমি এই পদ, এই অধিকারের অধিকারী। অন্যের দ্বারা অস্বীকৃত হলে আদালত যে প্রতিকারের মাধ্যমে মোকদ্দমাটি নিষ্পত্তি করেন তাকে বলা হয় ঘোষণামূলক প্রতিকার। প্রতিকার। তাহলে ঘোষণামূলক প্রতিকারের ক্ষেত্র কয়টি? দুইটি, আইনগত পরিচয়, আইনগত অধিকার। এটা লেখো, ঘোষণামূলক প্রতিকারের ক্ষেত্র হচ্ছে দুইটি, লিগ্যাল ক্যারেক্টার এন্ড লিগ্যাল রাইট। তাহলে এই লিগ্যাল, লিগ্যাল ক্যারেক্টার, লিগ্যাল রাইট কি করতে হবে? অন্য কোনো ব্যক্তি অস্বীকার করতে হবে।
যখনই অন্য কোনো ব্যক্তি তোমার লিগ্যাল রাইট, লিগ্যাল ক্যারেক্টার অস্বীকার করবে, তখন তুমি কিসের আনটাইটেল হবে? ঘোষণামূলক প্রতিকারের অধিকার লাভ করবে। ঘোষণামূলক প্রতিকারের অধিকার লাভ কখন হয়? যখন কোনো ব্যক্তি এই দুইটি অধিকার অস্বীকার করে, তখনই একজন ব্যক্তি কিসের অধিকার লাভ করে? ঘোষণামূলক প্রতিকারের অধিকার লাভ করে। সে আদালতে ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। যখন কোনো ব্যক্তি ঘোষণার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করেন, তখন তাকে বলে ঘোষণামূলক মোকদ্দমা। 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 এইটুকু বুঝতে অসুবিধা হইলে বলো। বুঝছি স্যার। এরপরে আমরা এতদিন যেটা পড়ে আসছিলাম, আনুষঙ্গিক প্রতিকার। দেখো, আনুষঙ্গিক প্রতিকার কি? আনুষঙ্গিক প্রতিকারের ইংরেজি হচ্ছে কনসিকুয়েন্টাল রিলিফ। কনসিকুয়েন্ট কি? ঘোষণার সাথে সম্পর্কিত আনুষঙ্গিক প্রতিকারকে বলা হয় কনসিকুয়েন্টাল রিলিফ বা আনুষঙ্গিক প্রতিকার। অর্থাৎ যখন তুমি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করবে, সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার যুক্ত করতে হয়। আমি একজন শিক্ষক, আদালত সেই ঘোষণাটা দিলেন। আবার আমি যে শিক্ষক, সেই হিসাবে এই একটা বিদ্যালয়ে, একটা কলেজে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমাকে সেই পদে মর্যাদা দেওয়া হয়, সেটাও আদালত করতে হবে। এই যে আমি একজন শিক্ষক, একটা স্কুল, একটা কলেজে আমাকে পদায়নের জন্য তিনি নির্দেশ দিবেন, সেই নির্দেশটার নাম হচ্ছে কনসিকুয়েন্টাল রিলিফ বা আনুষঙ্গিক প্রতিকার। এর জন্যই বলা হচ্ছে ঘোষণার অনুগামী প্রতিকারকে বলা হয় আনুষঙ্গিক প্রতিকার। ঘোষণার অনুগামী প্রতিকারকে কি বলা হয়? আনুষঙ্গিক প্রতিকার। ঘোষণার অনুগামী। এখন প্রশ্ন হচ্ছে, ঘোষণামূলক প্রতিকারের তামাদি সময় কত? লেখো, ঘোষণামূলক প্রতিকারের তামাদি সময় 6 বছর। 6 বছর। 120 অনুচ্ছেদ মোতাবেক, তামাদি আইনের 120 অনুচ্ছেদ মোতাবেক ঘোষণামূলক প্রতিকারের তামাদি সময় 6 বছর। এরপরের প্রশ্ন, প্রতিটি ঘোষণার জন্য কত টাকা ফি জমা দিতে হয়? আমরা বলবো প্রতিটি ঘোষণা 300 টাকা। পৃথকভাবে প্রদান করিতে হবে। যতটা ঘোষণা হবে ততটা ঘোষণার জন্য 300 টাকা করে ফি জমা দিতে হবে। তাহলে ঘোষণামূলক প্রতিকারের কোর্ট ফি কত? রহিমা, রহিমা কোথায়? জি স্যার। প্রতিকারের কোর্ট ফি কত? স্যার কেটে কেটে আসতেছে, কথা বুঝতেছি না স্যার। ঘোষণামূলক প্রতিকারের কোর্ট ফি কত? প্রতিটি ঘোষণার জন্য হচ্ছে 300 টাকা স্যার। আনুষঙ্গিক প্রতিকার কাকে বলে? আনুষঙ্গিক প্রতিকার না, ঘোষণামূলক প্রতিকার, বাবা, রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস। ঘোষণামূলক প্রতিকার হচ্ছে এ, আমি যেই বিষয়টা দাবি করে মামলা করব বা মামলা করছি, আদালত আমাকে ওই পদ, যেমন আমি হয়তো পদের জন্য বা আহ, পরিচয়ের জন্য মামলা করছি, এটা যখন আমাকে ফিরে দিবে আদালত এবং ঘোষণা করবে, এই জিনিসটা হলো ঘোষণা। খালি পদ আর পরিচয় না, সম্পত্তির অধিকারের জন্য করবেন। সম্পত্তির অধিকার এবং পদ বা পদের জি স্যার। অধিকার নেই। আমি মানে আমি সম্পত্তির জন্য মামলা করলাম, পাশাপাশি হলো এই সম্পত্তি যে আমার, এটার জন্য আমি ঘোষণামূলক প্রতিকারও চাইতে হবে। আমার কথাটা তো তুমি তখন শুনতে পাও নাই? না স্যার, খুব ডিস্টার্ব করতেছিল নেটে। তো বলো নাই যে তোমার ডিস্টার্ব হচ্ছে? বলো তো নাই। আমি মানে কথাই তো বুঝতেছি না যে আমি কিছু আপনাকে বলবো স্যার, এটার জন্য স্যার। আমি বলছি ঘোষণামূলক প্রতিকার কাকে বলে? এক কথায় যদি উত্তর, ঘোষণামূলক প্রতিকার এক কোন ব্যক্তি তার, কোনো ব্যক্তি আচ্ছা আপনি আদালত কর্তৃক ঘোষণা দেওয়াকে ঘোষণামূলক প্রতিকার বলে। আদালত কর্তৃক ঘোষণা দেওয়াকে ঘোষণামূলক প্রতিকার বলে। এটা সহজে সংক্ষেপে মোটা দাগে এক লাইনে উত্তর।
এরপরে যখন একটু জি স্যার। বিস্তারিত হবে তখন বলবা কোনো ব্যক্তির কোনো আইনগত পরিচয়, আইনগত অধিকার অন্যের দ্বারা অস্বীকৃত হইলে আদালত যে প্রতিকারের মাধ্যমে মোকদ্দমাটি নিষ্পত্তি করেন তাকে বলে ঘোষণামূলক প্রতিকার। তো জি। ঘোষণামূলক প্রতিকারের ক্ষেত্র কয়টি? জি। ঘোষণামূলক প্রতিকারের ক্ষেত্র ২টি। লিগ্যাল ক্যারেক্টার আর লিগ্যাল রাইট। এই যে জি স্যার। আইনগত পরিচয়, আইনগত অধিকার, এই দুটারই আইনগত অধিকার, আইনগত পরিচয়। জি স্যার। আস্তে মানে আস্তে। এই দুটো বলো জি স্যার। আইনগত অধিকার এই দুটার ইংরেজি কি বলো? দুটার ইংরেজি রাইট টু প্রপার্টি, লিগেল লিগেল ক্যারেক্টার আর হচ্ছে লিগেল রাইট। হ্যাঁ, এত সময় লাগে বলতে? এত সময় ধরে আমি একটা কথা বারবার বলতেছি। আমি কথা কম বুঝতেছি আপনার। এখন বুঝতেছো? জি এখন ক্লিয়ার স্যার। তাহলে ঘোষণা প্রতিকার ক্ষেত্র কয়টি? দুইটি। দুইটি স্যার। লিগেল ক্যারেক্টার, লিগেল রাইট। এখন বলেছিলাম আনুষঙ্গিক প্রতিকার কি? আবার আনুষঙ্গিক প্রতিকার কি? আদালত কর্তৃক ঘোষণা দেয়াকে ঘোষণামূলক প্রতিকার বলে। ঘোষণামূলক প্রতিকার বলি নাই, আমি বলেছি আনুষঙ্গিক প্রতিকার কি? আনুষঙ্গিক প্রতিকার। ঘোষণার অনুগামী প্রতিকারকে আনুষঙ্গিক প্রতিকার বলে। আনুষঙ্গিক প্রতিকার বলে, হ্যাঁ। ঘোষণার অনুগামী প্রতিকার। দাঁড়াও না, এমন করতেছো কেন? বলে ইংরেজিতে কি বলে এটাকে? কনসিকুয়েন্টাল রিলিফ। হ্যাঁ, ওইটা লিখতে বলো তো রহিমাকে। রহিমা তো শুনতে পাচ্ছে না মনে হয়। আমি কম শুনতেছি স্যার একটু। ঠিক আছে, বেশি ঘোষণার দিলেই বেশি, অনুগামী প্রতিকার। জি স্যার। মনোযোগ দিলেই বেশি শুনতে পারবা। না, মনোযোগ দিচ্ছি। হয় কি স্যার, কখনো আপনার কথা খুব ক্লিয়ারলি আসে আর কখনো একদম সাউন্ড চলে যায়। হ্যাঁ ঠিক আছে, এখন এই আনুষঙ্গিক প্রতিকার ইংরেজিটা কি হবে? কনসিকুয়েন্টাল। কনসিকুয়েন্টাল রিলিফ। এরপরে ঘোষণামূলক প্রতিকারের তামাদি সময় কত? 120 6 অনুচ্ছেদ বছর। মোতাবেক, 120 অনুচ্ছেদ মোতাবেক 6 বছর। এটা লেখো। লিখতেছি। লেখছি। 120 অনুচ্ছেদ মোতাবেক 6 বছর। এরপরে প্রশ্ন হইল তামাদি আইনে কি ঘোষণামূলক প্রতিকারের কোনো তামাদি মেয়াদ দেওয়া রয়েছে? আছে স্যার। আছে স্যার। তো হবে না। ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ উল্লেখ নাই। আমাদের এখানে নাই, উল্লেখ নাই। আচ্ছা জি স্যার। প্রশ্নটা কি ঘোষণামূলক প্রতিকারের ক্ষেত্রে তামাদি মেয়াদ উল্লেখ রয়েছে কি? নাই, তাহলে হচ্ছে ঘোষণামূলক প্রতিকারে আমাদের মেয়াদ উল্লেখ রয়েছে কি? ঘোষণা তামাদি মূলক প্রতিকারের মোকদ্দমায় তামাদি প্রতিকারে আমাদের মেয়াদ উল্লেখ আছে কি? উল্লেখ আছে কি? প্রশ্ন হইল ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমায় তামাদি মেয়াদ উল্লেখ আছে কি? উল্লেখ তামাদি মেয়াদ আছে উল্লেখ নাই। না। তবে তামাদি আইনের প্রমাদি আইনের 120 অনুচ্ছেদ মোতাবেক, তবে তামাদি আইনের 120 অনুচ্ছেদ মোতাবেক 6 বছরের ভিতরে মোকদ্দমা দায়ের করতে হবে। তবে তামাদি আইনের বছরের মধ্যে তামাদি আইনের 120 অনুচ্ছেদ মোতাবেক লেখছি স্যার। 6 বছরের মধ্যে। যে আমরা প্রথমে বলেছি তামাদি আইনের 120 অনুচ্ছেদ মোতাবেক 6 বছরের মধ্যে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করিতে হইবে। এরপরের প্রশ্ন ছিল যে ঘোষণামূলক প্রতিকারের কোনো তামাদি সময় উল্লেখ আছে কি? উত্তর কি হবে? না। তামাদি না। তামাদি আইনে ঘোষণামূলক প্রতিকারের কোনো তামাদি মেয়াদ
উল্লেখ নাই। নাই। তবে তামাদি আইনের ১২০ অনুচ্ছেদ মোতাবেক ৬ বছরের ভিতরে মোকদ্দমা দায়ের করিতে হইবে। হবে। এই কথাটাই। এই যে এখান থেকে একটা প্রশ্ন তৈরি করলো, তখন উল্টাপাল্টা উত্তর দিয়ে আসবা। এরপরে কি হইল? প্রতিটি ঘোষণার জন্য ৩০০ টাকা হারে কোর্ট ফি প্রদান করিতে হইবে, নাকি? হ্যাঁ স্যার। এরপরে প্রশ্ন হইল, প্রশ্ন লেখবা আমি যখন বলি। ঘোষণামূলক প্রতিকারে আনুষঙ্গিক প্রতিকার প্রয়োজন কেন? প্রশ্নটা লেখো। ঘোষণামূলক প্রতিকারে আনুষঙ্গিক প্রতিকারের প্রয়োজন কেন? লিখছি স্যার। হ্যাঁ, উত্তর হবে। উত্তর লেখো। ঘোষণামূলক প্রতিকারের সাথে যদি আনুষঙ্গিক প্রতিকারের প্রয়োজন হয়, ঘোষণামূলক প্রতিকারের সাথে যদি আনুষঙ্গিক প্রতিকারের প্রয়োজন হয়, লেখছো? লিখছি স্যার। প্রতিকারের প্রয়োজন হয়। ঘোষণামূলক প্রতিকারের সাথে যদি আনুষঙ্গিক প্রতিকারের প্রয়োজন হয়, জি স্যার, লিখছি প্রয়োজন হয়। আনুষঙ্গিক প্রতিকারের আর্জিতে উল্লেখ না করিলে সরি স্যার, প্রয়োজন হওয়ার পরে তা 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 আনুষঙ্গিক প্রতিকারের আর্জিতে উল্লেখ না করিলে মোকদ্দমাটি খারিজ হইবে। মোকদ্দমাটি খারিজ হবে। স্যার, তা আনুষঙ্গিক দূর, এত সময় লাগে ওর বুঝতে। প্রতিকারের বুঝিনি তো। প্রতিকারের আর্জিতে, তা আনুষঙ্গিক প্রতিকারের আর্জিতে, হ্যাঁ, প্রতিকারের আর্জিতে, জি। উল্লেখ না করলে মোকদ্দমাটি খারিজ হইবে। উল্লেখ না করলে মোকদ্দমাটি খারিজ হইবে, জি স্যার। এখন আরেকটা প্রশ্ন লেখো। ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার যুক্ত না করলে মোকদ্দমার ফলাফল কি? লেখো। ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার যুক্ত না করলে মোকদ্দমার ফলাফল কি? প্রতিকারের সঙ্গে ঘোষণাপত্রের সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার উল্লেখ না করলে প্রতিকার উল্লেখ না করলে মোকদ্দমার ফলাফল কি? কি ধরনের মোকদ্দমা বলছি? কোন মোকদ্দমা? ঘোষণামূলক ঘোষণা মোকদ্দমা কি? আর্জি মোকদ্দমা। খারিজ। উত্তর কি হবে? আনুষঙ্গিক মোকদ্দমা খারিজ, ডিসমিসাল অফ শুট। মোকদ্দমা খারিজ ইংরেজি কি? ডিসমিসাল অফ শুট। তো এখন প্রশ্ন হলো, একটা জিনিস বুঝলাম, ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে যদি আনুষঙ্গিক প্রতিকার প্রয়োজন, কিন্তু আমরা যদি আর্জিতে সেটা আনুষঙ্গিক প্রতিকার উল্লেখ না করি, তাহলে মোকদ্দমা কি হবে? খারিজ হবে। খারিজ হয়ে যাবে, ডিসমিসাল অফ শুট হবে। তোমার ঘোষণা তো দিবেই না, মোকদ্দমাই খারিজ করে দিবে। কেন দিবে? যে তুমি এখানে আনুষঙ্গিক প্রতিকার উল্লেখ করো নাই, কনসিকুয়েন্টাল রিলিফ উল্লেখ করো নাই। তুমি শুধু উল্লেখ করেছো আমাকে একটা ঘোষণা দিন, ডিক্লারেশন চেয়েছো, কনসিকুয়েন্টাল রিলিফ চাও নাই। অর্থাৎ ডিক্লারেশন প্লাস কনসিকুয়েন্টাল রিলিফ দুটো একসঙ্গে চাইতে হবে। তুমি পদের দাবিদার, তুমি এই পদ ধারণ করো, সেই ঘোষণা চেয়েছো, তোমাকে এই পদে পদায়ন করতে হবে, বসাইতে হবে, এইটা তুমি চাও নাই। তাহলে তোমার শেষেরটা যেহেতু চাও নাই, প্রথমটা তোমাকে ঘোষণা দিবে না। আদালত তোমার বিরুদ্ধে চলে যাবে, অর্থাৎ মোকদ্দমাটা খারিজ করে দিবে। খারিজ করে দিবে, জি স্যার। ডিক্লারেশন চেয়েছো, কনসিকুয়েন্টাল রিলিফ চাও নাই। একজন ব্যক্তি তোমাকে বলেছে তুমি অ্যাডভোকেট নহে, তুমি আদালতে গিয়ে বলেছো আমি অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট হিসাবে আমি আদালতে কর্মরত রয়েছি বা কর্ম করতে পারবো, এইরকম ব্যবস্থা আমার করে দিন।
ঘোষণা দিন এবং আমার কাজ করার পরিবেশ তৈরি করে দিন। আদালত তোমাকে ঘোষণা করলো ইউ আর এ অ্যাডভোকেট, এরপরে বলল দেয়ার ইজ দ্য বার কাউন্সিল সার্টিফিকেট এবং দেয়ার ইজ দ্য এক্সপেরিয়েন্স অফ প্র্যাকটিসিং লয়ার। এই না হইল তোমার কনসিকুয়েন্টাল রিলিফ। প্রথমে বললো ইউ আর এ অ্যাডভোকেট, এরপরে বললো ইউ আর দ্য প্র্যাকটিসিং লয়ার। ওই প্র্যাকটিসিং লয়ার বলার সঙ্গে সঙ্গে তোমার কি হয়ে গেল? কনসিকুয়েন্টাল রিলিফ হয়ে গেল। তো তুমি তো ডিক্লারেশন চাইবা, কনসিকুয়েন্টাল রিলিফ চাইবা না, মোকদ্দমার ফলাফল কি? খারিজ। মোকদ্দমা খারিজ। তাহলে আমরা পরে যদি আবার প্রশ্নটা ঘুরিয়ে ফেলি, কখন একটি ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমা খারিজ হইতে পারে? উত্তর কি হবে? তোমরা বলো এখন। যখন হ্যাঁ, বলো। যখন ঘোষণামূলক প্রতিকারের সাথে ঘোষণামূলক আনুষঙ্গিক প্রতিকারের প্রতিকার সঙ্গে আনুষঙ্গিক উল্লেখ প্রতিকারের উল্লেখ না থাকবে। থাকবে। বলো তো উত্তরটা বলো, রহিমার উত্তর হয় নাই, বলো। ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে যখন আনুষঙ্গিক প্রতিকার উল্লেখ থাকবে না, হ্যাঁ, তখন হচ্ছে মোকদ্দমাটা খারিজ করে দিবে আদালত। সেটা বলবা যখন ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার উল্লেখ না আনুষঙ্গিক প্রতিকার উল্লেখ না থাকে। হইবে। তাইলে এই যে যেভাবেই উল্টাই পাল্টাইয়া প্রশ্ন করুক, আমরা যেন উত্তর দিতে পারি, এর জন্য পারি। এটা করে বুঝে নিব। ইনশাআল্লাহ। প্রশ্ন লেখো। জি স্যার। ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা কি বাধ্যতামূলক? টাক কোয়েশ্চন হচ্ছে। ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে কি বাধ্যতামূলক? আনুষঙ্গিক বাধ্যতামূলক, প্রতিকার বাধ্যতামূলক কি কোয়েশ্চন। বাধ্যতামূলক? ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে কনসিকুয়েন্টাল রিলিফ প্রার্থনা করা কি বাধ্যতামূলক? উত্তর কি হবে বলো দেখি, পারো কিনা বলো দেখি উত্তরটা তোমরা দেখি বলো। হ্যাঁ স্যার, বাধ্যতামূলক স্যার। বাধ্যতামূলক, জি স্যার। লেখো, উত্তর লেখো। আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা বাদীর জন্য বাধ্যতামূলক। এই আনুষঙ্গিক প্রতিকারটা প্রার্থনা কে করবে, বাদী না বিবাদী? বাদী। তাহলে এইটাই উত্তর লেখো। আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা বাদীর জন্য বাধ্যতামূলক। জি স্যার, লিখছি স্যার। প্রশ্ন লেখো, একটি ঘোষণামূলক মোকদ্দমা খারিজ হইলে সংক্রুদ্ধ ব্যক্তির প্রতিকার কি হইবে? একটি ঘোষণামূলক হইলে মোকদ্দমা খারিজ হইলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি নাকি স্যার? প্রতিকার কি? তাইলে এইখানে প্রশ্নটা বুঝতে হবে যে কখন একটি ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমা খারিজ হয়, কখন হয় বলো উত্তর। প্রতিকার কি? আমার সঙ্গে কথা বলো। ঘোষণামূলক প্রতিকারের সাথে আনুষঙ্গিক প্রতিকার উল্লেখ না করলে রাইট। ঘোষণামূলক প্রতিকার আপনি প্রশ্ন মোকদ্দমা খারিজ হবে। কখন একটি ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমা খারিজ হয়? উত্তর কি ছিল? যখনই আমরা ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার উল্লেখ না করি, তখনই ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমা খারিজ হইয়া যায়। তো পরের প্রশ্নটা আমি করেছি যে একটি ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমা খারিজ হইলে সংক্রুদ্ধ ব্যক্তির প্রতিকার কি? প্রশ্ন লিখে প্রশ্ন লিখছি স্যার। হবে, সংক্রুদ্ধ ব্যক্তি আপিল করিতে পারিবে। সংক্রুদ্ধ ব্যক্তি আপিল করিতে পারিবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এরপরের জি প্রশ্ন, স্যার। একটি ঘোষণামূলক প্রতিকারে কি ডিগ্রি জারির প্রয়োজন রয়েছে? একটি ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমায় কি ডিগ্রি জারির প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে? সেভাবেই লিখো না। একটি ঘোষণামূলক মোকদ্দমায় কি সেভাবেই প্রশ্ন যে ডিগ্রি জারির ঘোষণামূলক মোকদ্দমায় ডিগ্রি জারি
নাই। স্যার বুঝি নাই স্যার, শুনি নাই স্যার, আরেকবার বলেন। প্রশ্নটা কি লিখছো কিনা বলো। হ্যাঁ স্যার, একটি ঘোষণামূলক মোকদ্দমায় কি ডিক্রি জারির প্রয়োজনীয়তা রয়েছে? রয়েছে কিনা, রয়েছে কিনা। রয়েছে কি না? তো উত্তর কি হবে? একটি ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমা ডিক্রি জারির প্রয়োজন নাই। লেখো সে। এরপরে লেখো, একটি ডিক্রি জারির মোকদ্দমায়, সরি, একটি ঘোষণামূলক ডিক্রির মোকদ্দমায় কেন ডিক্রি জারির প্রয়োজন নাই? উত্তর কে বলতে পারো দেখি। একটি উম, ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমায় কেন ডিক্রি জারির প্রয়োজনীয়তা নাই? আগে প্রশ্নটা তুলো এবং প্রশ্নটা পড়ো, তারপর উত্তর দাও। এখন দেখি কে উত্তর দিতে পারো। একটি ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমায় কেন ডিক্রি জারির প্রয়োজন নাই? ডিক্রি জারিতে পাঠাইতে হয় না, এক্সিকিউশন অফ ডিক্রির প্রয়োজন নাই। ডিক্রি জারি ইংরেজি কি? execution তো বলছে ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমায় ডিক্রি জারির প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? উত্তর কি হবে? কে বলতে পারো দেখি। কেউ কি আছো যে এটার উত্তর দিতে পারো? না স্যার, পারবো না। রহিমা দেখি কি বলো। স্যার এখানে যেহেতু ঘোষণা চাইছে এবং ঘোষণা দিয়ে দিচ্ছে, তাহলে এখানে তো আর ডিক্রি জারির প্রয়োজন নাই। ঘোষণা দিল যে তুমি এই ঘোষণা দিছে। এই সম্পত্তিটা তোমাকে বুঝাইয়া দিতে হবে না, জি স্যার। তাহলে কি ডিক্রি জারি এক্সিকিউশন অফ ডিগ্রির প্রয়োজন রয়েছে কিনা? আমি জানি না এইটাই তো আইনের, প্রয়োজন। এইটাই তো তোমাকে বুঝতে হবে, তাইলেই না তুমি পরীক্ষায় পাস করবে। ডিক্রি জারির তো প্রয়োজন নাই, কিন্তু কেন নাই এটা স্যার স্পেসিফিক বলতে পারেন। এটা তো সত্য, মালিকানা সহ চায় নাই, সত্য সহ দাবি করলে ডিগ্রি জারি লাগবে। কিসের মালিকানা তো চায় নাই? সত্য সহ সত্য সহ ঘোষণা চাইলে বোধহয় স্যার সত্য। একটা মিনিট, তারপরে কল দিচ্ছে, একটু আমি রিসিভ করতেছি। হুম, না, ওইটা হইলো উত্তর, হইলো উত্তর লেখো। প্রশ্ন লেখছো? হ্যাঁ স্যার। উত্তর লেখো যে যেহেতু, যেহেতু যেহেতু প্রতিকারের সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার যুক্ত থাকে, সেহেতু ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমায় ডিক্রি জারির প্রয়োজনীয়তা নাই। উত্তরটা তো এখানেই ছিল, যে যেহেতু ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমায় আনুষঙ্গিক প্রতিকার কনসিকুয়েন্টাল রিলিফ অবশ্যই উল্লেখ করিতে হয়, অবশ্যই উল্লেখ করিতে হয়, সেহেতু ডিক্রি জারির প্রয়োজনীয়তা নাই। কারণ উত্তরটা কি? কারণ তুমি তো ডিক্রি যে জারি করবার জন্য আলাদা করে ডিক্রি জারি করতে হয় না, কারণ তুমি তো আনুষঙ্গিক প্রতিকারের উল্লেখ করেছো। আনুষঙ্গিক প্রতিকার মানে ওইটাই, তোমারে ঘোষণা দিল, ঘোষণা অনুযায়ী যেন তুমি ওই পদে থাকতে পারো, ওই পদ গ্রহণ করতে পারো, এটার নামই হচ্ছে কনসিকুয়েন্টাল রিলিফ। যেহেতু তুমি ডিক্লারেশন সুটে কনসিকুয়েন্টাল রিলিফ দিয়েছো, সেহেতু তোমাকে আলাদা করে এক্সিকিউশন অফ ডিক্রির প্রয়োজনীয়তা নাই। আদালত তোমার তো ওই ওই এই ডিক্লারেশন সুটের সঙ্গে কনসিকুয়েন্টাল রিলিফ যুক্ত রয়েছে। আদালত তো অর্ডার দিয়ে দিয়েছে, কার্যকর করার নির্দেশ দিয়ে দিয়েছে, কাজেই তোমার এক্সিকিউশন অফ ডিক্রির প্রয়োজনীয়তা আলাদাভাবে নাই। উত্তরটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। উত্তরটা দেখেছো কত সহজ ছিল উত্তরটা? যে ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমায় আনুষঙ্গিক প্রতিকার যুক্ত রাখতে হয় বাধ্যতামূলক, সেহেতু ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে ডিক্রি জারির প্রয়োজন নাই। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা এখন যাব ৪৩ ধারা। বলছে কি, বলেছে ঘোষণামূলক ডিক্রির ফলাফল। তো এটা আমাদের সহজ উত্তর,
যে একটা ডিক্রি আমরা বলেছি ঘোষণার জন্য দাবি করেছি ৪২ ধারায়, তাহলে এই ঘোষণার ফলাফলটা আমাদের যাবে কোথায়? কার কার উপরে ডিক্রির ফলাফল অর্পিত হইবে? প্রশ্নটা লেখো। ঘোষণামূলক ডিক্রি ৪৩ দ্বারা ঘোষণামূলক ডিক্রি কাদের উপরে ঘোষণামূলক ডিক্রির ফলাফল অর্পিত হইবে? প্রশ্নটা এটা। কাদের উপর ঘোষণামূলক ডিক্রির ফলাফল অর্পিত হয় বা হইবে? প্রশ্নটা এটা। মকদ্দমার পক্ষগণ ও সংশ্লিষ্ট প্রতিনিধি, আমাদের সংশ্লিষ্ট প্রতিনিধি। মোকদ্দমায় দুইটি পক্ষ থাকে, একটি প্লেনটিফ, একটা ডিফেন্ডেন্ট, বাদী বিবাদী। তাহলে একটা ঘোষণা আসলে মোকদ্দমা স্যার, কাদের উপর ঘোষণামূলক মোকদ্দমা? ঘোষণামূলক মোকদ্দমার ডিক্রির ফলাফল অর্পিত হয়। ওরে বাবারে, ডিক্রির ফলাফল অর্পিত হয়। প্রশ্নটাই ফলাফল অর্পিত হয়। আপনার সাউন্ড হঠাৎ করে চলে যায়, বুঝলাম না। তাহলে ঘোষণামূলক ডিক্রির ফলাফল দুইটি পক্ষের উপরে পড়ে। যে কোনো ঘোষণামূলক মোকদ্দমার ফলাফল মোকদ্দমার যে কোনো পক্ষ ও স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিনিধির উপর অর্পিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘোষণামূলক মোকদ্দমার ফলাফল দুইটা এফেক্ট রয়েছে, মোকদ্দমার পক্ষগণ আর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, ইন্টারেস্টেড রিপ্রেজেন্টেটিভ। মানে কি, তৃতীয় আরেকটা পক্ষ থাকতে পারে। মামলাতে বাদী বিবাদী যে কোনো এক পক্ষের উপরে ঘোষণার ফলাফল পড়বে, আরেকটা ঘোষণার ফলাফল পড়তে পারে তা থার্ড, অর্থাৎ কোনো প্রতিনিধির উপর। যেমন মনে করো তুমি একটা সম্পত্তির অধিকার লাভ করেছো, এই ফলাফলটা তোমার উপর পড়েছে। এখন তোমারই ভাই একই রকম সমস্যায় রয়েছে, তার আর মামলা করার দরকার নাই, তোমার অধিকার থেকেই তার অধিকার অর্জিত হয়ে গেল। এটার নাম জি হচ্ছে স্যার, স্বার্থ সংশ্লিষ্ট কোনো স্বার্থ প্রতিনিধি। সংশ্লিষ্ট প্রতিনিধি। জি স্যার। ঘোষণামূলক ফলাফল তাদের উপর অর্পিত হয় ক মোকদ্দমার যে কোনো পক্ষ ও স্বার্থ সংশ্লিষ্ট কোন প্রতিনিধির উপর মোকদ্দমার ফলাফল অর্পিত হয়। এটুকু বুঝতে পেরেছো কি? জি স্যার। এখন আমরা ডিক্রি ঘোষণামূলক ডিক্রি ডিক্লারেশন অফ সুট, এফেক্ট অফ ডিক্লারেশন অফ সুট পড়ে ফেললাম। এখন আমরা পড়ব সেকশন 44 রিসিভার নিয়োগ সংক্রান্ত বিধান। লেখো জি স্যার। রিসিভার সংক্রান্ত বিধান। ধারা 44। জি স্যার। ধারা 44 অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার ডিসক্রিশনারি। এখন প্রথম প্রশ্ন হইল রিসিভার নিয়োগের ক্ষমতা আদালতের কি কম ক্ষমতা? এই প্রশ্নটা লেখো। ক্ষমতা আদালতের কিরূপ ক্ষমতা? বাধ্যতামূলক ক্ষমতা, ইচ্ছামূলক ক্ষমতা, স্বেচ্ছামূলক ক্ষমতা, কি ধরনের ক্ষমতা? বিবেচনামূলক। ইচ্ছাধীন ক্ষমতা মনে হয় স্যার। ডিসক্রিশনারি পাওয়ার, স্বেচ্ছাধীন ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা। তাহলে রিসিভার নিয়োগ আদালতের কি ধরনের ক্ষমতা? স্বেচ্ছাধীন ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা। স্বাধীন ক্ষমতা। রিসিভার নিয়োগের আদেশ দিতে পারেন। আচ্ছা, দেখতে হবে রিসিভার কাকে বলে। আগে আমরা রিসিভারের ধারা পেয়ে গেলাম 44 ধারা রিসিভার নিয়োগ। কিভাবে রিসিভার নিয়োগ হবে এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে রিসিভার কাকে বলে। লেখো, রিসিভার কি, রিসিভার কাকে বলে? বিষয়বস্তু সংরক্ষণ, তত্ত্বাবধান, পরিচালনার জন্য আদালত কর্তৃক ব্যক্তিকে বলা হয় রিসিভার। কি বলেছি লিখো, মোকদ্দমার নালিশি বিষয়বস্তু তিনটা কাজ: সংরক্ষণ করা, তত্ত্বাবধান করা, পরিচালনা করা। রিসিভার হবে মোকদ্দমার
নালিশি বিষয়বস্তু সংরক্ষণ হবে হবে প্রদান করা হ্যাঁ সংরক্ষণ করা প্রদান করা পরিচালনার জন্য। যেমন একটা রিসেন্ট মামলায় বসুন্ধরার সম্পত্তি সংরক্ষণের জন্য কি করেছে আদালত? সংরক্ষণ করা লাস্টটা কি স্যার? তাইলে কেন করেছে? যে বসুন্ধরার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার বিষয়বস্তু কি করবে? সংরক্ষণ করবে, তত্ত্বাবধান করবে, পরিচালনা করবে। পরিচালনা করা। তাইলে এটা একদম মুখস্থ, সারা জীবন মনে থাকবে। সংরক্ষণ করা, তত্ত্বাবধান করা, পরিচালনার জন্য এই কাকে কাকে দায়িত্ব দিবে? আদালত কর্তৃক নিয়োগ নিয়োগ ব্যক্তিকে আদালত কর্তৃক নিয়োগকৃত ব্যক্তিকে বলা হয় রিসিভার। রিসিভার। মোকদ্দমার নালিশি বিষয়বস্তু সংরক্ষণ, তত্ত্বাবধান, পরিচালনার জন্য আদালত কর্তৃক নিয়োগকৃত ব্যক্তিকে বলা হয় রিসিভার। রিসিভার। তাহলে রিসিভারের যোগ্যতা কি? রিসিভারের কোনো যোগ্যতার প্রয়োজন নাই। আদালত যাকে উপযুক্ত মনে করিবেন তাকেই তিনি রিসিভার নিয়োগ করিতে পারেন। দেন এখন রিসিভার নিয়োগের ক্ষেত্র কয়টি? দুইটি। লেখো। এখন আমরা দেখেছি যে রিসিভার তিনটি কাজ করতে পারে: সংরক্ষণ করতে পারে, তত্ত্বাবধান করতে পারে, পরিচালনা করতে পারে। কৃষি নালিশি সম্পত্তি, মোকদ্দমার নালিশি বিষয়বস্তু। রিসিভার নিয়োগের ক্ষেত্র কয়টি? রিসিভার নিয়োগের ক্ষেত্র দুইটি। উত্তর বলবো নিয়োগের ক্ষেত্র দুইটি। একটা হচ্ছে সংরক্ষণের জন্য, আরেকটা হচ্ছে ডিক্রি জারির ক্ষেত্রে। নিয়োগের ক্ষেত্র দুইটি। এক, সম্পত্তি সংরক্ষণের ক্ষেত্রে সম্পত্তি সংরক্ষণ এবং ডিক্রি জারি সংরক্ষণ। হয়। এখন সংরক্ষণ এখন ডিক্রি জারি। আরেকটা কি স্যার? হায় হায় ডিক্রি জারির জন্য। কোন? আর 2 নম্বর হচ্ছে ডিক্রি জারির ক্ষেত্রে। এরপরের প্রশ্ন লেখো। পদ্ধতি কি? রিসিভার নিয়োগ জি স্যার। রিসিভার নিয়োগের পদ্ধতি কি? প্রশ্ন রিসিভার পদ্ধতি কি? নিয়োগের পদ্ধতি কি? লিখতে পারো। দুইটি ক্ষেত্রে দুইটি উপায়ে রিসিভার নিয়োগ করা যায়। দুইটি উপায়ে রিসিভার নিয়োগ করা যায়। দুইটি উপায়ে কি? 1 নাম্বার হচ্ছে যে কোনো পক্ষের আবেদনে আদালত রিসিভার নিয়োগ করিতে পারেন। 2 নম্বর হচ্ছে আদালত স্বপ্রণোদিত হয়ে রিসিভার নিয়োগ করিতে পারেন। রিসিভার নিয়োগ কি? রিসিভার নিয়োগের পদ্ধতি হচ্ছে যে কোনো পক্ষে পারেন। 2 নম্বর হচ্ছে আদালত স্বপ্নদিকে একদম সাউন্ড গেছে গা স্যার। প্রণোদিত হয়ে আপনার এখন আবার আসছে। ওদের তো যায় না, ওরা তো বলে না। শুনছি ওই যে রিসিভার নিয়োগের পদ্ধতি কি? দুইটি উপায়ে রিসিভার নিয়োগ করা হয়। এক হচ্ছে যে কোনো পক্ষের আবেদন ক্রমে, 2 হচ্ছে আদালত স্বপ্রণোদিত হয়ে। হ্যাঁ ওইটাই তো। না এরপর মাঝখানে আবার একটু সাউন্ড গেছিল গা, আপনি কিছু একটা বলছিলেন আমি বুঝি নাই। রিসিভারের বিধানাবলী কিভাবে কার্যকর পরিচালিত হইবে? প্রশ্ন লেখো। রিসিভারের বিধানাবলী কিভাবে পরিচালিত হইবে? রিসিভারের বিধানাবলী কিভাবে পরিচালিত হইবে? প্রশ্ন লেখো। উত্তর লেখো। যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় রিসিভার নিয়োগের বিধান রয়েছে, সুনির্দিষ্ট আইনের 44 ধারায় রিসিভার নিয়োগের বিধান বর্ণিত হইয়াছে। লেখো।
রিসিভার নিয়োগের বিধান বর্ণিত হইয়াছে। বিধান বর্ণিত হয়েছে। পরে স্যার কিন্তু রিসিভারের বিধানাবলী দেওয়ানি কার্যবিধির 40 আদেশ দ্বারা পরিচালিত হইবে। রিসিভারের নিয়োগের বিধানাবলী সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় বর্ণিত হইয়াছে, কিন্তু এই রিসিভার পরিচালিত হইবে দেওয়ানি কার্যবিধির 40 আদেশের বর্ণিত বিধান মোতাবেক। এইভাবে এটা লিখতে হবে। অর্থাৎ রয়েছে 44 ধারায়, আর পরিচালনার বিধিবিধান রয়েছে 40 আদেশ। কার্যবিধির 40 আদেশে। বিপিসির 40 আদেশের রিসিভারের পরিচালনা পদ্ধতি বর্ণিত হইয়াছে। একটাতে বিধান দিয়েছে আর একটা পরিচালনা পদ্ধতি দিয়েছে। তাহলে রিসিভার সংক্রান্ত বিধান কোন কোন আইনে রয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 44 ধারা এবং দেওয়ানি কার্যবিধি 1908-এর 40 আদেশে। ভেরি গুড, এই তো সুন্দর হয়েছে। এই হইল ঘটনা। আমরা 44 পর্যন্ত পড়ে নিলাম। কালকের ক্লাসে এসআরএক্স শেষ করে দিব। আচ্ছা স্যার। স্যার কালকেও কি রাত্রে নিবেন? তো আর ওই যারা যুক্ত হয় নাই এরা কেন এইসব একদিন থাকে একদিন না, এই নাটক করার দরকার নেই। যারা পড়তে চায় পড়ো, না পড়া হইলে বাদ দিয়ে দাও। আমার টাইম, আমার সময় নষ্ট হচ্ছে। এ পরের দিন এসে আবার বলবে এটা পড়ানোর জন্য, এটা আমার পক্ষে সম্ভব হবে না। না সেটাই। জি স্যার, আপনি কালকে এবারে বাকি যা সেকশন গুলো শেষ করে দিন স্যার। হ্যাঁ স্যার।